ভয় পাবেন না, এটা খেলনা পিস্তল। আচ্ছা মনে করুন আপনাকে আমি গুলি করব, এইভাবে আপনার বুকে আমি পিস্তল ধরলাম, গুলি বের হলো, আপনি মারা গেলেন, কিন্তু পিস্তলের ট্রিগারের চাপ আমি দেইনি, চাপ দিয়েছে অন্য কেউ। চিকিৎসা দরকার, নিষেধ এসে করেন নাই তো? আরে এটা কেমনে হয়? পিস্তল আপনার হাতে আর ট্রিগারটা আপনার রাখতো না, এইটা তো অসম্ভব। ইটস ইম্পসিবল, এটা অসম্ভব, কিন্তু এই খুনের বেলায় ঘটনাটি ঘটেছে তাই। ইয়োর অনার, পিস্তলের গায়ে আসামি মিস্টার আলমের হাতের ছাপ থাকলেও ট্রিগারে যে ছাপ রয়েছে তা আলম সাহেবের নয়, অন্য কারো আঙুলের ছাপ। প্রত্যেক অপরাধী অপরাধ করার পর নিজের অজান্তে কিছু না কিছু প্রমাণ রেখে যায়, তেমনি এই মামলার প্রকৃত খুনি পিস্তলে নিজের হাতের ছাপ মুছে আসামি মিস্টার আলমের হাতের ছাপ নিলেও ট্রিগারে নিজের আঙুলের ছাপ মুছতে ভুলে গেছেন, এবং এই একটি ভুলের কারণে খুনি নিজের পাতানো ফাঁদে নিজেই আটকে গেছেন। আর সেই ভদ্রবেশী মুখোশধারী জঘন্য খুনি হচ্ছেন বাদী মিস্টার বাবা খান। অবজেকশন ইওর অনার, মিস সাহানা আমার মক্কেলকে সরাসরি খুনি হিসাবে চিহ্নিত করছেন। খুন যে মিস্টার বাবা খান নিজেই করেছেন এমন কোন সুনির্দিষ্ট প্রমাণ তিনি আদালতে হাজির করতে পারেননি। আমার বিজ্ঞ প্রতিপক্ষ আইনজীবীর সাথে আমি সম্পূর্ণ একমত ইওর অনার, তেমন কোনো প্রমাণ আমার হাতে নেই। এই কারণে বাদী মিস্টার বাবা খানের আঙুলের ছাপ পরীক্ষা করার জন্য আমি মহামান্য আদালতের কাছে আবেদন জানাচ্ছি। দ্যাটস অল ইওর অনার। আসামি পক্ষের আইনজীবীর আবেদন, সর্বোপরি ন্যায় বিচারের স্বার্থে আদালত মিস্টার বাবা খানকে পুলিশের হেফাজতে নিয়ে তার আঙ্গুলের ছাপ পরীক্ষা করার নির্দেশ প্রদান করছে। অর্ডার, অর্ডার, অর্ডার। সমস্ত সাক্ষ্য প্রমাণ এবং ফিঙ্গারপ্রিন্ট রিপোর্টের ভিত্তিতে সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে যে মিস্টার আলম সম্পূর্ণ নির্দোষ। সুতরাং অর্থ আদালত মিস্টার আলমকে সসম্মানে বেকসুর খালাসের নির্দেশ দিচ্ছে, এবং সেই সাথে প্রমাণিত হয়েছে যে খুনটি বাবা খান নিজেই করেছেন। তাই আদালত মিস্টার বাবা খানকে বাংলাদেশ দণ্ডবিধির 320 ধারা মোতাবেক 14 বৎসরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করছে। ঘরের সে বারান্দা বড়, উকিলের সে ওকালতি বড়। হইব, বহুত উন্নতি হইব আপনার। কি রে গেল? আমি তো আপনার কোনো কাজে লাগতে পারলাম না, কিছু করতে পারলাম না আপনার জন্য। দুঃখ করিস না, আমার অবর্তমানে তোর অনেক কিছু করার আছে। আমার একমাত্র ছেলে, জানের জান, কলিজার টুকরা, মিশার দায়িত্ব তোর উপর দিয়ে গেলাম, ওর জন্য কোনো কষ্ট না হয়। আমার ব্যবসা বাণিজ্য, সয় সম্পত্তি, লোকজন, এই সব দেখার দায়িত্ব তোর। কেয়ারটেকার, তত্ত্বাবধায়ক। আসবো, আমি সময় মতো ফিরে আসবো, আইসাই চিকিৎসা করব। চাচা, আমার বোনকে একটু দুধ দেবেন? এই বয়সে বিজ্ঞান স্যার যাবাক। একটু রাখুন প্লিজ। রানা, হতাশ হবেন না, আপনার সন্তানদের একদিন না একদিন অবশ্যই খুঁজে পাবেন। আপনার কথাই যেন সত্যি হয়। আপনি আমার জন্য অনেক ঝামেলা পোহালেন,
আপনাকে আর কষ্ট দিতে চাই না, আসি। কি বলছেন আপনি? আপনার জীবনে যে ঘটনা ঘটে গেল তার সঙ্গে আমার একটা যোগসূত্র আছে। না না, আপনার মনের যে অবস্থা, এই অবস্থায় আপনাকে একা ছেড়ে দিতে পারি না। তাছাড়া বাবা খান যে হিংস্র প্রকৃতির মানুষ, তার লোকেরা যে কোনো সময় আপনার ক্ষতি করতে পারে। আপাতত কিছুদিন আপনি আমার ওখানে থাকবেন। না না, তা কি করে হয়? প্লিজ আপত্তি করবেন না, আপনার নিজের জন্য না হোক, ফর মাই স্যাটিসফ্যাকশন। চলুন। পুরান কাপড় বেচবেন, পুরান কাপড় রাখবেন, এটা বিক্রি করলে তো দুধ কেনা যাবে। চাচি চাচি, আমার বোনকে একটু দেখেন। তুমি চিন্তা করো না বাবা, আমি ঠিকানা দিয়ে এসেছি, যার বাচ্চা সে এসে নিয়ে যাবে। কিন্তু ঘটনা যা শুনলাম তাতে বাচ্চাটাকে ওই অবস্থায় ওখানে রেখে এলে নির্ঘাত মারা পড়তো। আমার মনে হয় এ নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। চাচা জলদি আসেন চাচা। সাগর, 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 বাবা, বাবা, সাগর, সাগর, বাবা, বাবা, তুই ঠিক আছিস তো বাবা? হ্যাঁ, আল্লাহ তোমার দরবারে লাখ লাখ শুকর। চাচা, ও সাগরকে পানি থেকে তুলেছে, নাহলে সাগর মরিয়ে যেত। নিজের জীবন বাজি রেখা তুমি আমার ছেলের মরণের হাত থেকে রক্ষা করছো। তোমার এই ঋণ আমি কোনো দিন শোধ করতে পারবো না। এই টাকা কয়টা রাখো। আরে আরে শোনো, তোমার নাম কি? রানা। বাড়ি কোথায়? বাবাই কি করেন? আমার কোনো বাবা নেই, বাড়ি নেই, ঘর নেই, কেউ নেই। ছোট একটা বোন ছিল, সেও হারিয়ে গেছে। দুনিয়াতে আপন বলতে আমার আর কেউ নেই। কে ডাই কইছে তোমার কেউ নাই? সেই কখন থেকে ওর কান্না থামাবার চেষ্টা করছি, শেষে ভাবলাম খিদে পেয়েছে, তাই দুধ আনতে গেলাম। আর এদিকে আপনার কোলে উঠতে না উঠতে ওর কান্না থেমে গেল। মনে হচ্ছে মেয়েটির আসল বাবা আপনি, আর আমি খামাকাই নকল মা সেজে বসে আছি। দিন, আমার কাছে দিন। কতদিন হয়ে গেল, কই এখন পর্যন্ত কেউ তোকে নিতে এলো না। আচ্ছা কি দরকার এইসব ঝামেলা? ইট ইজ বেটার ওকে কোনো এতিমখানা দিয়ে। কি বললে বাবা? আমি ওকে এতিমখানা দিয়ে আসবো? 100 বার দিয়ে আসবি, 1000 বার দিয়ে আসবি। দুদিন পরে তোকে বিয়ে দিতে হবে। সেদিন যদি প্রশ্ন ওঠে এই মেয়েটি তোর কুড়িয়ে পাওয়া নয়, তোর নিজের সন্তান, কি জবাব দিবি সমাজের কাছে? সমাজের কাছে জবাব দেওয়ার ভয়ে তুমি গুটিয়ে যেতে পারো বাবা, আমার তাতে কিছু যায় আসে না। তাহলে তোকে জঙ্গলে গিয়ে বাস করতে হবে। সমাজ সংসারের একটা নিয়ম আছে, রীতি আছে, সেই নিয়ম রীতি তুই ভাঙতে পারবি না। তাই বলে সেই সমাজের ভয়ে এই অসহায় শিশুটিকে এতিমখানায় দিয়ে আসবো? তা হয় না বাবা। এতিমখানায় দুবেলা ওর আহার ছুটবে ঠিকই, মানুষ হবে না। আমি ওকে মানুষের মতো করে গড়ে তুলতে চাই বাবা। তোর এই আদর্শের কথাগুলো কোনো মাঠে ময়দানে বললে যথেষ্ট তালি পেতিস, বাট আই এম নট এ সেন্টিমেন্টাল ফুল অ্যাজ ইউ আর। আলম, আলম প্লিজ তুমি ওকে একটু বোঝাও। যদি কিছু মনে না করেন একটা কথা বলবো। আমি জানি আপনি কি বলবেন। বাবার কথা যথেষ্ট যুক্তি আছে, আর আমার নিজের সুখের জন্য সেই যুক্তি মেনে নেয়াই আমার কর্তব্য। সব বাবাই চায় তার সন্তান সুখে থাকুক। এই শিশুটিকে লালন পালন করতে গিয়ে যদি আমার নিজের সুখকে জলাঞ্জলি দিতে হয়, আমি তাতে দ্বিধা করব না।
তাই বলে সারা জীবন একা থাকবেন? একা থাকবো কেন? যদি কোনোদিন সংসারে সেরকম উদার মানুষটির সন্ধান পায় যে এই সন্তানটিকে মেনে নিতে পারবে, তখন নিঃসংকোচে তার গলায় মালা পরিয়ে দেব। এটা আপনার আবেগের কথা। জীবনটা আবেগের নয় মিস শাহানা। জীবনকে প্রতি মুহূর্তে বাস্তবের মুখোমুখি হতে হয়। একটু আগে যে উদার মানুষটির কথা বললেন, তার কাছে কি করে প্রমাণ করবেন এই সন্তান আপনার নয়, কুড়িয়ে পাওয়া সন্তান? কেন? প্রমাণ তো আমার সামনেই দাঁড়িয়ে আছে। আপনি তো জানেন এই সন্তানটি কার। পারবেন সবকিছু মেনে নিয়ে আমাকে বিয়ে করতে? মিস্টার আলম, বড় বড় কথা বলা যায়, যুক্তি দিয়ে দিনকে রাত করা যায়, কিন্তু এই সংসারে নিজের সুখকে জলাঞ্জলি দিয়ে উদার হওয়া বড় কঠিন। কেউ পারে না। বড় বড় কথা বলা যায়, যুক্তি দিয়ে দিনকে রাত করা যায়, কিন্তু এই সংসারে নিজের সুখকে জলাঞ্জলি দিয়ে উদার হওয়া বড় কঠিন। আপনি তো জানেন এই সন্তানটি কার। পারবেন সবকিছু মেনে নিয়ে আমাকে বিয়ে করতে? দেখছস রমজান, বড় সাহেবের মেয়ে আর তার জামাই দুইজনের মা নাইছে জব্বর।